হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা খুবই লেজি স্টার্ট হচ্ছে, তার কারণ আমার শরীরটা হঠাৎ করেই দেখছি একদম ভালো লাগছে না। হয়তো বা আগের দিন বৃষ্টিতে ভিজে সিনেমা দেখার ফলই আমি পেতে চলেছি। ওরও প্রচণ্ড জ্বর ছিল এই দুদিন, এখন একটু ঠিক আছে, কিন্তু আজকে থেকে আবার দেখছি যে আমার একদম ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে শরীরটা। তো চা করতে আসার সময় ফোনটা সাথে করে নিয়ে আসলাম, ভাবলাম যে একটু হনুমান চালিসা চালিয়ে তারপর আমি বাকি কাজগুলো সারি। কারণ আমি তোমাদের আগেও এই জিনিসটা শেয়ার করেছি যে যখন আমার ভীষণ ডাউন লাগে বা মনটা অশান্ত লাগে, তখন যদি আমি হনুমান চালিসা শুনি তাহলে আমার অনেকটাই বেশি স্ট্রং ফিল হয়, অনেকটাই বেশি ভালো লাগে। যেদিন কাজকর্মের কোনো এনার্জি থাকে না সেদিনই বেশি এক্সট্রা কাজ ঘাড়ে এসে পড়ে। দুধ চাটা আমার বানানো হয়ে গেছে, এবার আমি ছাঁকবো। তখনই সোনামা বলল যে আরও একজনকেও এসেছে, সে খাবে লিকার চা। তো কী আর করা যাবে, সোনামা পাশ দিয়ে আরেকটা গ্যাসে লিকার চাটা বসিয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি ওটা বানাও, আমি ততক্ষণ দুধ আর চিনি গুলে এই চাগুলো রেডি করি। যেদিন দেখবে কাজকর্মের কোনো এনার্জি থাকে না সেদিনেই এক একজনের এক এক রকম চা বানাতেও না একদম ইচ্ছা করে না। আজকাল তো এক একজন মানুষ এক এক রকম চা খান, কেউ দুধ চা খান চিনি ছাড়া, কেউ আবার খান চিনি দিয়ে, আবার কেউ লিকার চা খান চিনি ছাড়া, আবার কেউ লিকার চা খান চিনি দিয়ে। তো আজকে আমারও সেম সমস্যাটাই হচ্ছিল, একদম এক একজনের এক এক রকম চা বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু সেটা তো আর বললে হবে না। এই সমস্ত কিছু নানান রকম ভাবতে ভাবতেই ফার্স্ট রাউন্ড চাটা বানিয়ে দিয়ে আসলাম। আর এদিকে আবার আরেক মুশকিল, চাটা একটু কম বানানো হয়ে গেছে, আমার কপালে আর জোটেনি। সেই জন্য এখানে আমি আবার আমার চাটা একটু স্পেশাল করে বানাচ্ছি। আজকে অনেকটা আদা দেবো চায়ে, বেশি করে আদা দিয়ে চাটা বানাবো যখন আবার বানাচ্ছি, তার কারণ এইরকম যখন শরীর ম্যাজ ম্যাজ করে তখন আমি সব সময় বেশি করে আদা দিয়ে একদম ঝাল ঝাল করে চাটা বানিয়ে খাই। এই সময় চায়ে আদার স্ট্রং ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। তবে আজকে যে চায়ে শুধু আদাই দেবো এমনটা নয়, তোমাদের সে যে দেখিয়েছিলাম না যে আমি শীতকালে কাড়া মশলা বানিয়ে রেখেছিলাম, ওই কাড়া মশলাটাও আজকে কিছুটা দেব। এত মাস হয়ে গেছে দেখো, যখনই আমার বা ওর বা সোনামার যারই সর্দি কাশি হোক না কেন, এটা একটু চায়ে দিয়ে আমরা সবাই খাই। আর একটুও মশলাটা কিন্তু নষ্ট হয়নি, অ্যাজ ইট ইজ আমি যেরকম রেখেছিলাম ওই রকমই সুন্দর রয়েছে। বেশি দেবো না, ওই 1 চামচের মতন দেবো, তাহলেই হবে। নয়তো কি বলো তো, বেশি দিলে না বড্ড বেশি ঝাল হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। তবে এই মশলাটা এত বেশি উপকারী, বললামই যখনই আমাদের ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয় তখনই এটা দিয়ে চা বানিয়ে খাই আর ভীষণ উপকার পাই। চায়ের রঙটা দেখে সব কিছুর মধ্যেও বেশ ভালো লাগছে, কারণ চায়ের রঙটা আমার একদম মনপসন্দ হয়েছে। আর এক ঢোক খেতেই একদম শরীরটা জুড়িয়ে গেল। এখন একটু আরাম করে চাটা খেয়ে নিই, তারপরে আজকে আবার আমার রাতের রান্নাও রয়েছে। আজ সকালবেলায় 2টো পার্সেল এসেছে, কিন্তু খোলার সময় হয়নি। এখন চাটা খেয়ে বেশ একটু এনার্জি পেয়েছি, দাঁড়াও পার্সেলগুলো ওপেন করি। আসলে কিছুদিন আগে আমি আমার এই শ্যাম্পুগুলো অর্ডার করেছিলাম, শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই আজকে এসেছে। তোমরা তো জানোই বহু বছর ধরে আমি খাদির এই আমলা রিঠা শিকাকাই এই ধরনের শ্যাম্পুগুলো ইউজ করি, আর ভীষণ ভালো এই শ্যাম্পুগুলো। এগুলো রিভিউ আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর ভীষণই রিজনেবল প্রাইসে। তো এই 3টে কম্বো সেট পেয়েছিলাম, একেবারে নিয়েই নিয়েছি। এখন এগুলো বহুদিনই আমার চলে যাবে। আর এইটা এবার নিয়েছি আমলা ভৃঙ্গরাজ, এইটাই পেয়েছিলাম, রিঠা শিকাকাইটা আর পাইনি বলে নেওয়া হয়নি। আর একটা যেটা এসেছে সেটা আমার বহু কাঙ্ক্ষিত জিনিস, কিন্তু আসার পর সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। আমি সারা দিন বসেছিলাম কালকে এই হেনাগুলোর জন্য, কবে অর্ডার করেছি, প্রায় 11 দিনের মাথায় আসলো। আজকাল মিশো থেকে এত লেট ডেলিভারি দেয় যে কি বলবো, কিন্তু হেনাটা আসার পর আমি একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ হেনাটা আমি অর্ডার করেছিলাম 1 কিলো, পেয়েছিলাম 150 টাকায়, তো সেটা দেখেই অর্ডার করেছিলাম, রেটিংসও ভালো ছিল। কিন্তু আসার পর এখন আমি এটা নিয়ে কি করব বুঝতে পারছি না, কারণ দেখো কীরকম একটা অদ্ভুত প্যাকেজিংয়ে এসেছে, আর শুধু হাতের ছবি দেওয়া রয়েছে। মানে এই হেনাটা গুলে মেহেন্দি হিসাবে যে আমরা হাতে মেহেন্দি পরি সেটার ছবি দেওয়া, কোনো চুল পরিচর্যার ছবি কিন্তু এতে দেওয়া নেই।
তাই আমি এটা নিয়ে কি করব সেটা বুঝতেই পারছি না। একবার ওকে দেখাচ্ছি, একবার নিজে দেখছি। তো তারপরে যেটা আমি ঠিক করলাম, যেটা আমি রিটার্নই করে দেবো, কারণ চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে কোনো কিছু নিয়েই আমি রিস্ক নিতে একদমই পছন্দ করি না। তো সেই জন্য রিটার্ন অপশান ছিল, আমি এটাকে রিটার্নই করে দিয়েছি। তরকাটা করব বলে চা করতে করতে এখানে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিয়েছি, টমেটো কুচিয়েছি, এখানে আদা রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কারণ বাটার কোনো রকম এনার্জি আমার নেই। আর এখানে তরকার ডালটা প্রেশারে ভালো করে সিটিও দিয়ে রেখেছি। এগ তরকা বানাবো আজকে, আর একদম ঝাল ঝাল করে বানাবো, সেটাই আমার খেতে ইচ্ছা করছে। আর তরকা দেখবে একটুখানি ফ্লেভারফুল, ঝাল ঝাল না হলে খেতে অতটা বেশি ভালোও লাগে না, কারণ ডালের তো সেরকম কোনো স্বাদ নেই, বড্ড একঘেয়ে লাগে খেতে। আর ডিমটাকে আজকে আমি ভেবেছি একদম একটু বড় বড় করে ভাজবো। বড় বড় করে ভাজবো মানে বেশি গুঁড়িয়ে ফেলবো না ডিমের ভুর্জিটা। মুখে যদি ডিম না পড়ে তাহলে খেতে একদম ভালো লাগে না। আর আমি যতবার এগ তরকা বানাই না কেন, ওই ডিম ভুর্জিগুলোকে একদম গুঁড়িয়ে ফেলি, আর তখন আর ডিমের এক্সট্রা করে কোনো স্বাদ পাই না। ওই তরকাতে ডিম দিয়েছি, ওইটুকুই যা মনে হয়। সাদা জামা পরে যে রান্না করছি সে কথা ভুলেই গেছি। হঠাৎ করে মনে পড়তেই অ্যাপ্রনটা পরে আসলাম। এই অ্যাপ্রনটা জানো তো বিয়ের পরেও আমাকে কিনে দিয়েছিল, কারণ শ্বশুরবাড়িতে তো প্রথম আমাকে শাড়ি পরে থাকতে হতো। আমি প্রায় 1-1.5 মাস মতন শাড়িই পরে থাকতাম। তো তখন যদি কিছু বানাতে হয়, রান্নাবান্না কিছু যদি শখেও করি, তো সেক্ষেত্রে শাড়িগুলো যাতে নষ্ট না হয় তাই জন্য অ্যাপ্রনটা কিনে দিয়েছিল। হয়ে গেছে ডিম ভুর্জি করা, আর কেমন একটা প্রফেশনাল শেফ একটা ফিল আসছে আমার অ্যাপ্রনটা পরে। তো দেখো এই রকম বড় বড় টুকরো করে রাখতে দিয়েছিলাম, একদম মনের মতন হয়েছে আজকে আমার ডিম ভুর্জিটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিলাম। ওপর দিয়ে আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা, আর যা যা গুঁড়ো মশলা, নুন, স্বাদ মতন মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে একবারে কষাচ্ছি। ওই যে বললাম আজকে একদমই এনার্জি নেই, অন্য দিন হলে তাও একটা একটা করে দিতাম। আজকে একেবারে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, মশলাটা কষে গেলে তারপরে ওই তরকার ডালটা দিয়ে দিলাম। অনেকক্ষণ আগে আসলে প্রেশার কুক করে রেখেছি, তো এই জন্য কেমন একটু আটকে আটকে গেছে। ডাল তো একটুখানি টেনেই যায়, সেই জন্য। ঠিকঠাক লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়া সত্ত্বেও তরকার রঙটা কীরকম একটা ফ্যাকাশে লাগছে দেখতে। এটা ক্যামেরাতে লাগছে, সামনে থেকে কিন্তু আমার কাছে ঠিকঠাকই লাগছে। কেন এরকম আসছে ক্যামেরায় আমি ঠিক জানি না। একটুখানি গরম মশলা দেব, আর আজকে একদম একটু টাইট করে বানাবো তরকাটা, মানে একদম থকথকে হবে। ওই একটু পাতলা পাতলা যেটা হয় ওটা করব না। একটু গরম মশলা দিয়ে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে, আমি দেখো তরকা মশলা নিজেই বাড়িতে বানিয়ে রেখেছি, এই জাস্ট ইনস্ট্যান্ট বানালাম, তো সেটাই এর মধ্যে মিক্সিতে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, এত ভালো ফ্লেভারটা আসছে না, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তরকার গন্ধটা এমনই যেন মনে হয় যে কোথাও হয়তো ঘুরতে গেছি আর সেখানে রাতের খাবারে রুটি আর এগ তরকা খাচ্ছি, যেটা আমি আর আমার বাবা বেশিরভাগই যদি কোথাও ঘুরতে যাই, বেশিরভাগ সময় দেখা যায় যে রাত্রিবেলা আমরা দুজন এটাই খাচ্ছি। তো ডিমগুলো আজকে সুন্দর করে ভেজেছি বলে চোখে দেখা যাচ্ছে যে এটা এগ তরকা বলে মনে হচ্ছে। যাক, এই মশলাটা দেওয়ার পর এবার কালারটা তাও একটুখানি ঠিকঠাক লাগছে। হয়ে গেল তরকাটা। বা তরকার সাথে না আজকে একটা পরোটা বানাবো। এই পরোটাটার কথা আমি তোমাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করব, চলো আজকেই শেয়ার করে দিই। এখানে আমি যতটা ময়দা নিয়েছি ততটাই আটা নিলাম, সাথে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, আর যেটা মেনলি দিচ্ছি সেটা হচ্ছে এই যে বেকিং সোডা। একটুখানি বেকিং সোডা দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে একদম নরম করে একটা ডো মেখে নেব। এই পরোটাটা যেমন খুব তাড়াতাড়ি হয় সেরকম ভীষণ সফট হয়। আর আজকে জানো তো পরোটাটা কিন্তু আমি তেলে ভাজবো না, আমি সেকেই বানাবো, তেল ছাড়াই পরোটাটা বানাবো। তো এখানে দেখো একদম নরম করে মেখে নিয়েছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমি কতটা নরম করে মেখেছি। আর তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ডোটা মেখে অন্তত 1 ঘন্টা মতন রেস্টে রেখে দিও। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট বানিয়ে বেলেই ভাজছি, কারণ বেশ রাত হয়ে গেছে এখন। লেচিগুলো মোটামুটি একটু বড় সাইজেরই করবে, রুটির থেকে একটু বড়। এবার এগুলোকে আমি বেলবো তেল দিয়ে, একটু টেনে পাতলা করে বেলার চেষ্টা করবে। বেশি কিন্তু পাতলা বা মোটা কোনোটাই বেশি রাখবে না, মোটামুটি জাস্ট টেনে যতটা বেলা যায় ততটাই ওরকমভাবে বেলার পরে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তারপর এটাকে ভালো করে এপিট ওপিট করে তেল ছাড়া সেঁকে কিন্তু ভেজে নিতে হবে। ওই এক একটা ভাজতে ধরো 1.5 থেকে 2 মিনিট মতন টাইম লাগবে।
ভীষণ নরম হয় এই পরোটাগুলো, বানিয়ে রাখার অনেকক্ষণ পর অবধিও কিন্তু সেম একই রকম নরম থাকে। তোমরা চাইলে কিন্তু অল্প করে একটুখানি অয়েল ব্রাশ করেও পরোটাগুলো ভাজতে পারো, কিন্তু আমি অয়েল ছাড়াই এটা ভেজে নিচ্ছি, কারণ ওই মাখার সময়ও কিছুটা তেল দিয়েছিলাম আর বেলেছিও তেল দিয়ে, তো আমার আর প্রয়োজন পড়ে না তেল দেওয়ার। যে খাবারটা তেল ছাড়াই খেতে ভালো লাগতে পারে সেটাতে আর তেল দেওয়ার কী দরকার, তাই না বলো? তো এই যে হয়ে গেছে এখানে পরোটাগুলো ভাজা, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে এই পরোটাগুলো। অবশ্যই কিন্তু এইভাবে একবার এই পরোটাটা ট্রাই করো আর আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের। তো আমি এই যে আমাদের যেটা আজকে ডিনার এগ তরকার সাথে সার্ভ করেছিলাম, দারুণ লাগছিলো এই পরোটাটা দিয়ে তরকাটা খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। তো ডিনার কমপ্লিট করে আমি এখানে এসেছি, আলমারি খুলেছি, তার কারণ হচ্ছে আমি কালকে বাড়ি যাব, অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি, যদিও শরীরটা ভালো লাগছে না। আর এখানে শাড়ির তাক খুলেছি এই জন্যই, এবারে বাড়ি গিয়ে একটা অকেশন আছে যেখানে আমাকে শাড়ি পরতে হবে, তো কিছুই গোছানো হয়নি, শরীরটা ভালো লাগছিল না বলে সারা সন্ধে এই সমস্ত কিছু করতেও পারিনি। কিন্তু মেয়েদের বাপের বাড়ি যাওয়ার কথা আসলেই তাদের শরীর যেমনই থাক না কেন আমার মতোই হয়তো মুখের হাসিটা একদম চওড়া হয়ে থাকে। তো আমি এখন ব্যাগ গুছিয়ে নিই। চলো আজকের মতন ব্লগটাও তাহলে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই।